২৮ নভেম্বর রোববার রাত ৮টায় শামীম জাহেদি আজ এডিটর্স পেকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। করোনার নতুন ধরন অমিক্রণ শনাক্ত দেশগুলোতে চলাচলের সতর্কবার্তা, জনসমাগম সীমিত করা সহ ৪ সুপারিশ পরামর্শক কমিটির। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার লিভার সিরোসিস শনাক্ত, বিদেশে ছাড়া উন্নত চিকিৎসা সম্ভব নয় দাবি চিকিৎসকদের। দেশে বিনিয়োগের সুযোগ কাজে লাগানোর আহ্বান সালমান এফ রহমানের, নীতি সংস্কারের পরামর্শ বিদেশি প্রতিনিধিদের। করোনা ভাইরাসের নতুন ধরন অমিক্রণ দেশে প্রবেশ ও ছড়িয়ে পড়া রোধে ৪টি সুপারিশ করেছে জাতীয় পরামর্শক কমিটি। এর আগে দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিংয়ে দেশের সব বন্দরে সতর্কবার্তা ও নিরাপত্তা জোরদারের কথা জানান প্রতিষ্ঠানটির মুখপাত্র। এটা নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন আইডিএসআরের উপদেষ্টা ডাক্তার মুস্তাক হোসেন এবং টিকা বিশেষজ্ঞ তাজুল ইসলাম এ বাড়ি। জনাব বাড়ি এবং জনাব মুস্তাক হোসেন, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। জনাব মুস্তাক হোসেন, যে বিষয়টা আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে অমিক্রণ ছড়িয়ে পড়েছে বিদেশে, মূলত 11টা দেশে ছড়িয়ে পড়েছে এবং এর প্রেক্ষিতে দেশের জাতীয় পরামর্শক কমিটি বেশ কিছু পরামর্শ দিয়েছে। এই পরামর্শগুলো আসলে কতটা গুরুত্বপূর্ণ এবং কত দ্রুত এটা সরকার এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত বলে আপনি মনে করেন? জি, ধন্যবাদ। আমিও শুনেছি পরামর্শ কমিটির পরামর্শগুলো। সংবাদ বিজ্ঞপ্তিটি এখনো পড়ার আমার সুযোগ হয়নি। তবে আমার মনে হয় সবগুলোই এখনই করা প্রয়োজন। কারণ সংক্রমণ ছড়াবার আগে যদি আমি এই সমস্ত ব্যবস্থা নেই, তাহলে আমরা সংক্রমণটা অনেক দূর বিলম্বিত করতে পারবো, অনেকদিন টিকিয়ে রাখতে পারবো। ফলে আমরা প্রস্তুতি নেওয়ার সুযোগ পাবো এবং অন্যান্য দেশ কিভাবে এই ওমিক্রন ভ্যারিয়েন্টের ব্যবস্থাপনা করছে, রোগের গতি প্রকৃতি কি, সেগুলো জেনে কিন্তু আমরা আরো অনেক ভালো পদক্ষেপ নিতে পারবো। তবে আফ্রিকা দক্ষিণের অংশ থেকে আমাদের সরাসরি কোনো বিমান সংযোগ নেই, তৃতীয় দেশ হয়ে সেটা আসতে পারে। সেক্ষেত্রে যাতায়াত বন্ধ করাটা সেটা একটা প্রতীকী বিষয়। তবে যারা প্রবাসী বাংলাদেশি তারা তো নানা পথ ঘুরে দেশে ফিরবে। তবে প্রবাসী বাংলাদেশি বাদে অন্য দেশের নাগরিক যেন কেউ বাংলাদেশে না আসে ওই সমস্ত অঞ্চল থেকে, সেই বিষয়টি নিশ্চিত করতে হলে তাদের জন্য আমরা ভিসা না দেই বা এন্ট্রি ভিসা না দেই, এই বিষয়টি আগে থেকেই জানিয়ে দেওয়া দরকার। এয়ারলাইন্স গুলো জানলে সে সমস্ত যাত্রীকে তারা পরিবহন করবে না। তবে আমাদের প্রবাসী বাংলাদেশি যদি আসতে চান তাদেরকে তো আমরা ঠেকিয়ে রাখতে পারবো না, তাদের জন্মভূমি। এ ধরনের যাত্রী যদি বাংলাদেশে আসে তাদেরকে অবশ্যই প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন করা দরকার। যেমনটি করে আমরা ডেল্টা ভ্যারিয়েন্টের সময় সকল যাত্রীকে যারা ভারত থেকে এসছেন তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন করেছি এবং আমরা এটা সুফলও পেয়েছি। প্রায় 1 মাস আমরা বিলম্বিত করতে পেরেছিলাম। সেই 1 মাসের ভেতরে ভারতে করোনা সংক্রমণ কিছুটা স্থিমিত হয়েছে এবং ফলে আমাদের অক্সিজেনের ঘাটতি পূরণ করার জন্য ভারতের সহযোগিতা পাওয়া আমাদের সহজ হয়েছে। এটা অনেক বিরাট বিষয়, অনেকের প্রাণ রক্ষা হয়েছে। কাজে আমরা আমাদের বিলম্বিত করতে হলে এখনই পরামর্শ কমিটির পরামর্শগুলো বাস্তবায়িত করা প্রয়োজন এবং মানুষের জীবন এবং স্বাস্থ্যকে কেন্দ্রে রেখেই আমাদের সবকিছু বিবেচনা করতে হবে। বিশেষ করে সমাবেশগুলো অত্যাবশ্যকীয় নয়, এই ধরনের সমাবেশ কিছুতেই করতে দেওয়া ঠিক হবে না। এবং রেস্টুরেন্ট বলুন, হাসপাতাল বলুন বা ব্যাংক, যেখানে মানুষ ভিড় করছে সেবা নেবার জন্য, সেখানে নিয়মবিধি পালন করা হচ্ছে কিনা এবং পরস্পরের শারীরিক দূরত্ব কমপক্ষে 1 মিটার থাকছে কিনা, সবাই মাস্ক পরছেন কিনা, যেখানে সবাই একসঙ্গে অনেক মানুষ একটা বদ্ধ জায়গায় আছে, এগুলো খুবই ভালোভাবে আমাদেরকে দেখভাল করা দরকার। শুধুমাত্র মানুষের ইচ্ছার উপর ছেড়ে দিলে হবে না, কারণ একক একজন ব্যক্তি একটি সমাবেশে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে পারেন না যদি সেখানকার কর্তৃপক্ষ এবং দেশের সরকার এই বিষয়ে একসঙ্গে এগিয়ে না আসে। এগুলো করলে ডাক্তার আমরা মুস্তাক হোসেন, আমি আপনার কাছে ফিরে আসবো। জনাব তাজুল ইসলাম এ বাড়ি, আপনার কাছে জানতে চাচ্ছি এই যে নতুন ধরন অমিক্রণ নিয়ে জানতে চাচ্ছি। এখনো যদিও বিজ্ঞানীদের কাছে পুরোপুরি পরিষ্কার নয় এটা আসলে কেমন, এটুকু জানা গেছে যে এটা খুবই দ্রুতই মানে সংক্রমণ ছড়াতে পারে। কতটা মারাত্মকভাবে রোগীর স্বাস্থ্যহানি করে সেটা এখনো হয়তো পরিষ্কার নয়। আপনার কাছে এই বিষয়ে জানতে চাচ্ছি যে আপনি কতটা জানতে পারলেন বা বিজ্ঞানীরা কি চিন্তা করছেন এই নতুন ধরনকে মোকাবেলা করবার জন্য?
ধন্যবাদ। আসলে মোস্তাক ভাই তো সব কিছু বলছেন। যে আমি যে কথাটা বলতে চাচ্ছি যে এ পর্যন্ত আমরা যেটা দেখলাম যে আলফা, বিটা, গামা, ডেল্টা ডেল্টা ধরনটা খুব মারাত্মক ছিল, যেটা আমাদের দেশে ধরা পড়ল 8ই মে 2021 সালে, ভারতে যেটা উৎপত্তি হয়েছিল অক্টোবর 2020 সালে। কিন্তু ডেল্টার চেয়েতেও এটা বেশি সংক্রমণ মনে হচ্ছে, যদিও এখনও ফুল ডাটা তথ্যটা এখন আমরা পাইনি, ইনভেস্টিগেশন অনগোয়িং, এবং এটা মনে করেন 10 থেকে 12 দিনের মধ্যে কমপ্লিট আমরা তথ্যপাত্য পেয়ে যাব আর কি। এবং এই দেশে কাজ করতেছে সিডিসি আটলান্টা, আমেরিকান সায়েন্টিস্ট এবং ইন্টারন্যাশনাল সেন্টার ফর কমিউনিকেবল ডিজিজ সাউথ আফ্রিকার সঙ্গে। এখন ব্যাপার হচ্ছে যে ডেল্টা যেহেতু আগে খুব সংক্রমণ ছিল, তার চাইতেও এটা বেশি সংক্রমণ। কারণ ডেল্টা যেটা রূপ পরিবর্তন হয়েছিল জিনগত, এটা 50 বার জিন পরিবর্তন হয়েছে। 2 নম্বর কথা হচ্ছে যে স্পাইক প্রোটিনটা যার মাধ্যমে মানবদেহে এটা প্রবেশ করে, সেই স্পাইক প্রোটিনটা পরিবর্তন হয়েছিল ডেল্টার ক্ষেত্রে 15 বারের মতো, আর এই ওমিক্রনের ক্ষেত্রে এটা হয়েছে 32 বার। তাহলে দেখেন ডবলেরও বেশি, কিন্তু এটা বেশি মারাত্মক। আর প্লাস প্রত্যেকটা ভাইরাসের একটা স্থান থাকে যেটাকে বলা হয় রিসিপ্টর ডোমিনেন্স, একটা জায়গা থাকে যার মাধ্যমে মানুষের দেহে এটা প্রবেশ করে। ওটা ডেল্টার ক্ষেত্রে যেটা ছিল তার চাইতে এটা ডবল সেটা পরিবর্তন হয়ে গেছে। এটা ডেফিনেটলি এটা অবশ্যই ভেরিয়েন্ট অফ কনসার্ন, এটা খুব মারাত্মক। এটা কতটা ডিজিজ সিভিয়ারিটি হবে এবং কতটা এটা সংক্রমণ হবে সেটা আমরা খুব তাড়াতাড়ি এটা জানতে পারবো। তবে একটা জিনিসই হচ্ছে এই যে ভেরিয়েন্ট অফ ইনভেস্টিগেশন বা ভেরিয়েন্ট অফ কনসার্ন হিসাবে যেমন আলফা, বিটা, গামা, ডেল্টা, তার সঙ্গে এটাও যুক্ত হলো যেটা WHO যেটা ডেজিগনেটেড করলো গ্রিক লেটার দ্বারা 26শে নভেম্বরে। তবে এটা সুপার ভেরিয়েন্ট না। সুপার ভেরিয়েন্ট হলে হতো কি, এটা আরও মারাত্মক। কারণ সুপার ভেরিয়েন্ট হলে এটা ল্যাবে ডায়াগনোসিসও করা যেত না। এবং এই যে আমরা এখন যে জেনোম সিকোয়েন্সিং, ফুল কমপ্লিট জেনোম সিকোয়েন্সিং যেটা হবে সেটা করা সম্ভব, এই ভেরিয়েন্টেও ওমিক্রনে করা সম্ভব। কিন্তু সুপার ভেরিয়েন্ট হলে এটা ল্যাবরেটরিতে ডায়াগনোস করা যেত না, ট্রিটমেন্টে কাজ করতো না। এবং শুধু তাই না, ভ্যাকসিন যেটা দেওয়া হয়েছে, এটা যেটা ইমিউনিটি যেটা জেনারেট করছে ভ্যাকসিন দেওয়ার পরে, অথবা ভ্যাকসিন না দিয়ে যারা ন্যাচারাল ইনফেকশনের মাধ্যমে যেটা রোগ প্রতিরোধ ব্যবস্থা সৃষ্টি হয়েছে সেটাকে এড়ায় চলতো, অর্থাৎ কোনোটাই কিছু কাজ করতো না। ধন্যবাদ তাজুল ইসলাম এবারই, আপনি আমাদের সাথে থাকবেন। মুস্তাক হোসেন, আপনি আমাদের সাথে থাকবেন। যেটা মুস্তাক হোসেন, আপনার কাছে জানতে চাচ্ছি, আমরা বলছিলাম যে জাতীয় পরামর্শক কমিটি বেশ কিছু পরামর্শ দিচ্ছে, তার মধ্যে একটি বড় পরামর্শ হচ্ছে যেসব দেশে ছড়িয়ে পড়েছে নতুন এই ভ্যারিয়েন্ট, সেখানের সাথে এয়ার ট্রাভেলটাকে সীমিত করার কথা বলা হচ্ছে। আরেকটা বলা হচ্ছে যেখানে জনসমাগম, আপনি নিজেও বলছেন যে উচিত যেখানে জনসমাগম এড়িয়ে চলা সম্ভব সেখানে দ্রুতই সেই বিষয়ে নিষেধাজ্ঞা জারি করা উচিত। আমিও বলছিলাম যে সরকারও খুব দ্রুতই করা উচিত, কিন্তু আসলে এখনও ঠিক এই যে পরামর্শ কমিটি যে পরামর্শ দিল, সরকারের এর পরবর্তী ধাপগুলো কি হয়, আসলে কীভাবে তারা এই সিদ্ধান্ত নেয়, বা পরামর্শ কমিটি তারা কীভাবে পর্যালোচনা করে, কতটা সময় লাগতে পারে আসলে? জি, পরামর্শ কমিটির সিদ্ধান্তগুলো স্বাস্থ্য মন্ত্রণালয় যদি অনুমোদন করেন, এটা বিদেশ থেকে যাত্রী আসা যাওয়ার বিষয়ে প্রধানত পররাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়ে থাকেন এবং সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ সেটা বাস্তবায়িত করেন। স্বাস্থ্য বিভাগের যারা আছেন বিমানবন্দর, স্থলবন্দর, নৌবন্দরে, তারা আগত যাত্রীদের পরীক্ষা এবং তাদের যে একটা স্বাস্থ্য ঘোষণা সংক্রান্ত ফর্ম তা পূরণ করতে হয়, সেই তারা পরীক্ষা করে দেখেন তারা কোন কোন দেশ থেকে এসছে এবং তাদের মধ্যে কোনো লক্ষণ আছে কিনা। এবং তারা যদি তাপমাত্রা মাপার পরে তারা জ্বর না থাকে, তাদেরকে বাংলাদেশে অবস্থানকালে তাদেরকে একটা হটলাইন নাম্বার দিয়ে দেওয়া হয়, সেই কাগজে দেওয়া থাকে। যে কোনো রকম লক্ষণ দেখা দিলে সঙ্গে সঙ্গে তাদেরকে তাদেরকে বলা হয়। তবে এক্ষেত্রে আমার মনে হয় যে সমস্ত অঞ্চলে কোভিড এই নতুন ভ্যারিয়েন্টটা সামাজিক সংক্রমণ পর্যায়ে পৌঁছেছে, সেসব দেশের যাত্রীরা বাংলাদেশে আসলে তাদেরকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন করা দরকার, অন্তত পক্ষে 10 দিন থেকে 14 দিন অবস্থা ভেদে। অর্থাৎ তারা বিমানে চড়ার পরে যদি রাস্তায় তাদের যে সময়টা যাবে, সেই সময়টা 14 দিন থেকে বাদ যেতে পারে। দক্ষিণ আফ্রিকা থেকে কেউ যদি 3 দিন ঘুরে বাংলাদেশে আসেন, তাহলে তার হয়তো 10 দিন কোয়ারেন্টাইন করলে চলবে, কিন্তু সেই কোয়ারেন্টাইনটা হতে হবে প্রাতিষ্ঠানিক। এবং দেশের ভেতরেও কিন্তু আমাদেরকে এই সংক্রমণ প্রতিরোধে আইসোলেশন করা, যারা শনাক্ত হচ্ছেন, এখনো পর্যন্ত 300-র নিচে প্রতিদিন শনাক্ত হচ্ছেন,
প্রত্যেকটা মানুষকে এই চিকিৎসা পরামর্শের আওতায় আনা দরকার এবং তারা যেন আলাদা থাকতে পারেন, আইসোলেটেড থাকতে পারেন সে বিষয়ে সহায়তা দেওয়া দরকার। কারণ আমরা জানি না যে বিমানবন্দরই করোনা শনাক্ত না হতে পারে ভেরিয়েন্ট যেটা ওমিক্রন, এটা এই যে যাত্রী দেশে প্রবেশ করবেন বিমানবন্দর দিয়ে প্রবেশ করবার সময়, স্থলবন্দরে প্রবেশ করার সময় তার দেহে হয়তো ভাইরাসটি রয়েছে, কিন্তু ভাইরাসটি 14 দিনের মধ্যে যে কোনো সময় প্রকাশ পেতে পারে জ্বর, কাশি বা অন্যান্য লক্ষণ দিয়ে, সেটা তার দেশের ভেতরে আসার পরেও হতে পারে। কাজে দেশের ভেতরেও যারা শনাক্ত হবেন তাদেরকে সর্বোচ্চভাবে তাদেরকে ব্যবস্থাপনা করতে হবে। এবং যেটি পরামর্শ কমিটি অত্যন্ত সঠিক একটা পরামর্শ দিয়েছেন যে বিনা পয়সায় টেস্ট করবার যদি যেটা ছিল কিছুদিন আগে যখন ডেল্টা ভেরিয়েন্টের সর্বোচ্চ সংক্রমণ, তাহলে মানুষ নিজে থেকে উৎসাহী হয়ে পরীক্ষা করবেন। তারা এই ঝামেলা মনে করে বা অনেকের কাছে যে টাকাটা নেওয়া হচ্ছে তাদের কাছে অনেক দৈনন্দিন জীবনযাত্রার কারণে, কাজে টেস্ট করতে উৎসাহিত করবার জন্য বিনামূল্যে করা উচিত এবং এখান থেকে বাছাই করে এবং আরটিপিসিআর পরীক্ষা করার সময় বোঝা যাবে এটা ওমিক্রন ভ্যারিয়েন্ট দ্বারা মানে আক্রান্ত কিনা প্রাথমিকভাবে, তখন তাদের সেই নমুনাটা নিশ্চিত করবার জন্য যে জেনোম সিকোয়েন্স করতে হবে। জেনোম সিকোয়েন্স যথেষ্ট সংখ্যক করতে হবে। এটার জনবল আমাদের আছে, এটার যন্ত্রপাতিও আছে, কিন্তু এর জন্য অনেক সম্পদের প্রয়োজন হয়। এই বিষয়ে সরকার নিশ্চয়ই নজর দেবে। আমরা এখন যে জেনোম সিকোয়েন্স করা হচ্ছে এর চাইতে 3-4 গুণ বাড়িয়ে দিতে হবে জেনোম সিকোয়েন্সের সংখ্যা, বিশেষ করে যখন সংক্রমণটা অনেক বেড়ে যাবে সেই শনাক্ত হওয়া পর্যন্ত ওমিক্রন ভ্যারিয়েন্ট আমাদের এই কাজটি করতে হবে। আমরা আশা করি যে অতীতে আমরা ডেল্টা ভ্যারিয়েন্ট আমরা অনেক মৃত্যুবরণ করেছেন ঠিকই, কিন্তু আমরা ভারতের মতো সেই অবস্থা হয়নি এখানে। আমরা আরো ভালোভাবে এই ওমিক্রন ভ্যারিয়েন্টের যে ঢেউ আসার একটা আশঙ্কা দেখা দিয়েছে সেটা আমরা সামাল দিতে পারবো যদি আমরা জনগণকে নিশ্চয়ই অতীতে যেসব ভুল হয়েছিল, বিশেষ করে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের কথা বলছেন, আমরা দেখেছি যে বিমানবন্দরে ঠিক সেভাবে গতবার ব্যবস্থা নেওয়া হয়নি। সরকার নিশ্চয়ই এই ভুলগুলো করবে না, বা যদি কখনো মনে হয় যে যেটা স্থলবন্দর সেখানে যদি নজরদারি করতে হয় সেই নজরদারিটা আরও জোরদার করা উচিত, তাহলে আসলে এই আমরা যদি বলি ওমিক্রন থেকে বাংলাদেশের মানুষকে রক্ষা করার সাথে সম্ভব হবে। ধন্যবাদ, আপনি আমাদের সাথে থাকুন। তাজুল ইসলাম এবারই আপনার কাছে যে বিষয়টা জানতে চাচ্ছি, এতক্ষণ পর্যন্ত বাংলাদেশে এত পর্যন্ত যে মানুষকে টিকার আওতায় আনা হয়েছে বাংলাদেশে, সেইটা কি খুব একটা কাজ করবে কিনা এই ওমিক্রন ভ্যারিয়েন্টের ক্ষেত্রে? আসলে না, এটা করবে না, কারণ আপনার হচ্ছে 21% মতন ফুললি ভ্যাকসিনেশন হয়েছে আর 33% মতন এক ডোজ দেওয়া হয়েছে। এটা তো সম্ভব না, কারণ অ্যাটলিস্ট যদি আমাদের 70 to 80% যদি ভ্যাকসিন দেওয়া থাকতো, তাহলেও আমি বলবো যে ধরনের মিউটেশন হয়েছে, এটা জিনগত পরিবর্তন, স্পাইক প্রোটিনে মিউটেশন বা রিসেপ্টর বাইন্ডিং ডোমেনিং যেটা বললাম, ডেল্টার চাইতেও 5 গুণ এটা বেশি হয়েছে। কাজেই ধরে নেওয়া যায় যে এটা লেস এফেক্টিভ, কার্যকারিতা কম হবে এই ভ্যাকসিনটা। সেটা ন্যাচারাল ইনফেকশনের মাধ্যমে হোক, অ্যান্টিবডি রোগ প্রতিরোধ ব্যবস্থা যদি ন্যাচারাল ইনফেকশনের মাধ্যমে যেটা জেনারেট করছে, অথবা ভ্যাকসিন দেওয়া যেটা জেনারেট করছে, এই স্ট্রেনটা ওমিক্রন এটা এড়ায় চলবে। কাজেই আমাদের সবচেয়ে বড় যেটা আমাদের যেদিকে লক্ষ্য রাখতে হবে, আমাদের যে টেকনিক্যাল অ্যাডভাইজারি কমিটি যে সুচিন্তিত মতামত দিয়েছে, এটা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এটা বাস্তবায়ন করা, প্লাস রোবাস্ট জোরালোভাবে আমাদের সার্ভেলেন্স করে যদি আমরা যে কোনো কেস যদি আমরা এখন পজিটিভ পাই, কোভিড কেস যদি আমরা পজিটিভ পাই, সেটার আমাদের জেনোম সিকোয়েন্সিং করতে হবে। আসলে আমাদের ক্যারেক্টারটা বুঝতে হবে যে কি অবস্থা। আর যেহেতু এখন ভ্যাকসিন নাই, চেষ্টা চলতেছে, মডার্না তারা বলছে যে তারা ডিজাইন করতেছে, ফাইজার বলছে উইদিন 6 উইকস 6 সপ্তাহের মধ্যে তারা ভ্যাকসিনটা তারা ডিজাইন করবে, এবং যদি রেগুলেটরি অ্যাপ্রুভাল হয় 100 ডে অর্থাৎ 3 মাস 10 দিনের মধ্যে তারা ভ্যাকসিনটা বাজারজাত করবে। কিন্তু এই ভ্যাকসিনটা না আসা পর্যন্ত এখন সব ভ্যাকসিন, যত ভ্যাকসিন পৃথিবীতে এখন চলতেছে, চালু হয়েছে 21টা ভ্যাকসিন, বাংলাদেশ তো 4টা, সারা পৃথিবীতে 21টা ভ্যাকসিন দেওয়া হচ্ছে। সব ভ্যাকসিনই কিন্তু ডিজাইন করা হয়েছে, তৈরি করা হয়েছে, সেটা আপনার ওহানি যে 31শে ডিসেম্বর 2019 সালে যে ভাইরাসটা, অরিজিনাল ভাইরাসটা ধরা পড়ছিল, তার উপর ভিত্তি করে। কাজে ভ্যাকসিনটা না আসা পর্যন্ত আমাদের সবচেয়ে বড় জোর দিতে হবে নন ফার্মাসিউটিক্যাল ইন্টারভেনশন, অর্থাৎ টাইট মাস্ক পরতে হবে, ফিজিক্যাল ডিস্টেন্স কমপক্ষে 2 মিটার,
তারপর হচ্ছে অ্যাভয়েড ক্রাউডিং, হাত ফ্রিকোয়েন্টলি ধুতে হবে, ওপেন ভেন্টিলেটেড প্লেস, দরজা বা জানালা একটু খোলা রাখতে হবে, ভেন্টিলেশনের ব্যবস্থা করতে জনাব হবে। তাজুল ইসলাম, এবারে আপনার কাছে যে বিষয়টা আমি জানতে চাচ্ছি, যখন এই যেসব টিকা এখন এই মুহূর্তে ব্যবহার করা হচ্ছে, যদি আমরা যে অ্যাস্ট্রাজেনেকার কথা বলি বা ফাইজারের কথা বলি, এরপরেই কিন্তু সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্ট বা অন্যান্য ভ্যারিয়েন্ট, যেটাকে ডেল্টা ভ্যারিয়েন্ট বলা হচ্ছে, এগুলো কিন্তু পরে এসেছিল এবং তখন কিন্তু পরে দেখা গিয়েছিল কিন্তু এগুলোকে প্রতিরোধ করবার মতো ক্ষমতা রয়েছে এই টিকাগুলোতে। তাহলে এই যে নতুন অমিক্রন, সেখানে কেন আসলে কাজ করবে না? শোনেন, এই যে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন যেটা আমরা ব্যবহার করলাম, জি। কোভিশিল্ড যেটা সিরাম ইনস্টিটিউট যেটা আমরা নিয়ে আসলাম, কোভিশিল্ড। এটাই কিন্তু সাউথ আফ্রিকাতে, এটা ডেল্টা ভেরিয়েন্টে only 10%, মাত্র 10% কোভিশিল্ড কাজ করছে আর কি। এবং এটা যেমন জনসন অ্যান্ড জনসন 60%, এটা মোটামুটি এত চেঞ্জ হয়নি। জিনগত রূপ পরিবর্তন, তারপর স্পাইক প্রোটিনের মিউটেশন, রিসেপ্টর বাইন্ডিং ডোমেন্স, এটা যেটা হয়েছে, ওমিক্রন যেটা হয়েছে, ওই ডেল্টার থেকেও 5 থেকে 7 গুণ বেশি। কাজেই আমরা ধরে নিতে পারি যে ভ্যাকসিনের কার্যকারিতা খুব একটা বেশি হবে না। কাজেই এটা ওয়েট করতে হবে। আমরা এটা 10 থেকে 15 দিনের মধ্যে ফুল জেনোম সিকোয়েন্সিং ডাটাটা এটা চলে আসবে। ধন্যবাদ। ডাক্তার মোস্তাক হোসেন, যে বিষয়ে আপনাকে জানতে চাই, সরকার কি বা আইডিসিআর অন্য বিজ্ঞানীদের সাথে যোগাযোগ রাখছে কিনা সার্বক্ষণিকভাবে? কারণ এই যে নতুন ধরন অমিক্রন, এর পুরা বিস্তারে জানতে হলে সেই ধরনের একটা সহযোগিতা প্রয়োজন। সেই যোগাযোগ আসলে আপনারা রাখছেন কিনা? আইডিসিআর তো নিজেই সরকারি প্রতিষ্ঠান, কাজে এখানে যে জেনোম সিকোয়েন্স গুলো করা হচ্ছে, এগুলো তো ডাটাবেজে উঠছে, এবং শুধু বাংলাদেশ সরকারি না, জি। আন্তর্জাতিকভাবে GISAID একটা ওয়েবসাইট আছে ওপেন, যে কেউ এটা দেখতে পারেন, সেখানে আপলোড করতে হয়। এবং এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা, এবং এর সাথে আমরা ইনফ্লুয়েঞ্জা মহামারীর যে প্রস্তুতি নিচ্ছিলাম 2007 সাল থেকে, আইডিসিআর ইনফ্লুয়েঞ্জা সেন্টার বিশ্ব স্বাস্থ্য সংস্থার, তখন থেকেই করা হচ্ছে। ইনফ্লুয়েঞ্জা জেনোম সিকোয়েন্স সেখানে আপলোড করা হয়, এবং কোভিড আসার পরে সেই প্ল্যাটফর্মটাই সারা বিশ্বের বিজ্ঞানীরা ব্যবহার করছেন। আমাদের এখানে জেনোম সিকোয়েন্স আইডিসিআর করুক বা অন্যান্য যে প্রতিষ্ঠান, তারাও কিন্তু করছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে জেনোম সিকোয়েন্সের ক্যাপাসিটি আছে, বিভিন্ন মেডিকেল কলেজেও জেনোম সিকোয়েন্স করছে। তারা সেটা করবার সঙ্গে সঙ্গে দেশের স্বাস্থ্য অধিদপ্তরকে জানাচ্ছে, আইডিসিআর কে জানাচ্ছে, এবং পাশাপাশি আন্তর্জাতিক ওয়েবসাইটে সেটা আপলোড করা হচ্ছে, যেন সারা পৃথিবীর জেনোম সিকোয়েন্স মিলিয়ে দেখা যায় কোন অঞ্চলে কোথায় কোন ভ্যারিয়েন্ট উদ্ভব হচ্ছে এবং সেটা কিভাবে ছড়াচ্ছে। অসংখ্য ধন্যবাদ ডাক্তার মোস্তাক হোসেন। জনাব তাজুল ইসলাম, এবারে আপনাকে ধন্যবাদ। বিনিয়োগের অসীম সুযোগ কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, এশিয়ার বাজার ধরতে পারলে বিনিয়োগের অন্যতম কেন্দ্র হতে পারে বাংলাদেশ। এ নিয়ে কথা বলতে গুলশান থেকে আমার সাথে যোগ দিচ্ছেন ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশনের ভারপ্রাপ্ত আবাসিক প্রতিনিধি নুজহাত আনোয়ার। নুজহাত আনোয়ার, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। এই বিনিয়োগ সম্মেলনে বিদেশ থেকে বেশ কিছু প্রতিনিধি অংশ নিচ্ছেন। তারা এই সম্মেলনে এ পর্যন্ত কেমন আগ্রহ দেখাচ্ছে বাংলাদেশের ব্যাপারে? আগ্রহ খুবই দেখাচ্ছেন, আই থিঙ্ক বিয়ন্ড আওয়ার এক্সপেকটেশন। এবং আমরা এমন কিছু জায়গা থেকে ইনভেস্টার্স পাচ্ছি যারা আগে কখনো বাংলাদেশি ইন্টারেস্ট দেখায়নি। সো ওই পার্সপেক্টিভ থেকে আই থিঙ্ক দ্য রেসপন্স ইজ এক্সট্রিমলি গুড ইভেন আফটার দিস কোভিড এন্ড অল দোজ থিংস। কারা সেসব দেশ যারা কখনো বাংলাদেশে এর আগে এতটা আগ্রহ দেখায়নি? আমরা দেখতে পাচ্ছি এবার সৌদি আরব ছিল। ট্রেডিশনালি উই হ্যাভ সিন ইনভেস্টমেন্ট ফ্রম চায়না, ফ্রম জাপান। Like this time we see Turkey, we see Saudi Arabia, we see a lot of interest from Malaysia. So these are very new investors who are showing a great interest on Bangladesh. আরেকটা বিষয় হচ্ছে যে নিশ্চয়ই বাংলাদেশে একটা অমিত সম্ভাবনার দেশ। গত 50 বছরে এখানে প্রায় 40 গুণ জিডিপির আকার বৃদ্ধি পেয়েছে। এর প্রেক্ষাপটে বেশ কিছু চ্যালেঞ্জও রয়েছে। সেই চ্যালেঞ্জগুলো নাকি তারা আমাদেরকে, বাংলাদেশকে কোনো বার্তা দিচ্ছে কিনা, কোন দিকে বেশি নজর দেওয়া উচিত, তারা কি বলছেন আসলে? জি, আমরা ওখান থেকে দেখতে পাচ্ছি যে অবশ্যই চ্যালেঞ্জ আছে, অপরচুনিটি অনেক, বাট চ্যালেঞ্জেসও আছে। ওনাদের পার্সপেক্টিভ থেকে ওনারা যখন কোনো ইনভেস্টমেন্ট করতে যান, ওনারা হয়তো বিভিন্ন দেশকে দে সি ওয়েদার ভিয়েতনাম যাবে না, ইন্দোনেশিয়া যাবে না, ইন্ডিয়া যাবে না, বাংলাদেশে আসবে।
তখন কিন্তু আমাদের দেখতে হবে, ওনাদের কথাগুলো শুনতে হবে, কোথায় ওনারা কি অ্যাডভান্টেজ পাচ্ছেন এবং কি পলিসি রিফর্মস দরকার। যেরকম বাংলাদেশের ক্ষেত্রে ওনারা কিছু জায়গায় বলেছেন ফিনান্সিয়াল সেক্টর, কিছু জায়গায় বলছে এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল স্ট্যান্ডার্ডস, কিছু জায়গায় বলেছেন ওনাদের সমন্বয় অফ ডিফারেন্ট মিনিস্ট্রিজ, পলিসি নেওয়ার পরে যে আমাদের সমন্বয় করতে হবে যে বিভিন্ন মিনিস্ট্রি, সেসব ওনারা ফিডব্যাকও দিচ্ছেন এবং খুব কনস্ট্রাকটিভ ফিডব্যাক দিচ্ছেন, এবং যার জন্য এই বিনিয়োগ সম্মেলন, রাইট, সো দ্যাট আমরা যদি এটাকে সামনে আগিয়ে নিয়ে যেতে পারি। I think we are getting very constructive feedbacks from the investors as well. চতুর্থ শিল্প বিপ্লব নিয়ে আসলে অনেক কথা হচ্ছে, সেই বিষয়টা খুব জরুরি দরকার। বাংলাদেশকে যদি ভবিষ্যতে বিনিয়োগকে আকৃষ্ট করতে হয়, এই বিষয়ে তাদের পরামর্শ কি, বা বাংলাদেশ কতটাই বা প্রস্তুত চতুর্থ শিল্প বিপ্লবকে মোকাবেলা করবার জন্য? I think the good part is যে ডিজিটাইজেশনটা আমাদের 8th 5-year প্ল্যানে কিন্তু খুব ভালোভাবে ক্যাপচার্ড। তো সেটা একটা খুব ভালো দিক, ইনভেস্টার্স ইন্টারেস্ট গ্রো করানোর জন্য একটা ডিরেকশন আছে। বাট আমি বলবো এখনো আমরা অনেক নেসেন্ট স্টেজে, আমাদের অনেক কাজ করা আছে। কিন্তু যদি একটা দেশের if it is prioritized, so it's always you will put a lot of attention to this. I think সেই পার্টটা থেকে আমরা ইনভেস্টার্সদের আগ্রহ দেখছি, বাট অবশ্যই আমরা ওনাদের অনেক বেশি আগ্রহের সাথে সাথে অনেক চ্যালেঞ্জও আছে যেগুলো আমাদেরকে compete করে ওনাদেরকে নিয়ে আসতে হবে। And I think the government is showing good interest on that, to listen to them and work on those reforms. সত্যিকার অর্থে বাংলাদেশ, আজকের বাংলাদেশ কিন্তু নতুন বাংলাদেশ। ঠিক 2009 সালে বাংলাদেশের যখন জিডিপি পরিমাণ ছিল 36 বিলিয়ন ইউএস ডলার্স, যেটা এখন দাঁড়িয়েছে প্রায় 450 বিলিয়ন ডলার্সের মতো। সেই সময় সেই সময় আসলে পার ক্যাপিটা ইনকাম ছিল $500 মতো, যেটা এখন প্রায় $2500। এই যে পরিবর্তন, এই পরিবর্তন যখন আমরা বলছি খুবই ভালো খবর, কিন্তু একই সাথে বাংলাদেশ যখন এলডিসি থেকে গ্র্যাজুয়েট করবে, সামনে কিন্তু নতুন চ্যালেঞ্জ রয়েছে, বেশ কিছু সুযোগ কিন্তু পাবে না। সেই চ্যালেঞ্জগুলোও তো নিশ্চয়ই এই ইনভেস্টমেন্ট সামিটের মাধ্যমে আলোচিত হতেই পারে। সেগুলো কি বাংলাদেশ দেখছে সেভাবে? জি, আমরা এটা নিয়ে কাজ করছি গভর্নমেন্টের সাথেও। কিন্তু আমরা যেটা দেখেছি, আমরা গত 5-7 বছরে যেসব ইনভেস্টমেন্ট নিয়ে কথা বলছি, সেগুলো হয়তো খুব বেশি ইম্প্যাক্টেড হবে না এলডিসি গ্রাজুয়েশনে। যেগুলো খুব বেশি ফোকাসড এলডিসি অ্যাডভান্টেজ নেওয়ার জন্য ছিল, সেখানে হয়তো কিছুটা ইম্প্যাক্ট হবে। বাট ব্রডলি অ্যাজ উই সি, দেয়ার উইল নট বি হিউজ ইম্প্যাক্ট অন দ্য ইনভেস্টমেন্ট দ্যাট উই আর এক্সপেক্টিং ইন বাংলাদেশ, ইভেন উই মুভ টু দ্য নেক্সট লেভেল। যখন আমরা বলছি যে এলডিসি সুবিধা যখন থাকবে না, তখন কিন্তু বেশ কিছু ইনভেস্টমেন্টেরও আকৃষ্ট করাও কঠিন হবে, এই অর্থে যে এলডিসি থেকে যে সুবিধাগুলো পাওয়া যায়, আমি যদি বলি বিদেশি বিনিয়োগের কথা বলি, সেই সুবিধা এখন বাংলাদেশ থেকে আর পাবে না। তখন কেন বাংলাদেশকে তারা পছন্দ করবে ওভার আদার কান্ট্রিজ যারা এখনো এলডিসি? ইটস ইকোনমিক জোনস, রাইট? আমাদের দেশে আসার জন্য অনেক দেশই তো পায় না, কিন্তু সেখানে তো ইনভেস্টমেন্ট যাচ্ছে, রাইট? তো আমাদের কিন্তু ইনফ্রাস্ট্রাকচার গুলো তৈরি হয়ে যাচ্ছে। তো আমি ইকোনমিক জোন করে যদি আমি ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি করে দিতে পারি, তাহলে সে আমাদের দেশে আসতে বাধ্য, রাইট? So I think we have started doing that infrastructural thing which will structurally attract the investment. শুধু এলডিসি গ্রাজুয়েশন করে আরো অন্য দেশও আছে, so তারা তো they still get the advantage. So we have strategically we have to be very smart on this, and I think we are working all together with the government to help the government to envision towards that. নিঃসন্দেহে প্রায় 100টি যে স্পেশাল ইকোনমিক জোন হচ্ছে, সেখানে বাংলাদেশ নিশ্চয়ই বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে পারে, এবং আমরা সেটি আশা করব। মিস নুজহাত আনোয়ার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকবার জন্য। এই ছিল ইউটিউব স্পিকে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।